শীতের মধ্যরাত। ঘড়ির কাঁটা টিকটিক শব্দে এগিয়ে চলেছে। জানলার কাঁচগুলো কুয়াশার স্পর্শে আবছা হয়ে গেছে এবং তার মধ্যে দিয়ে প্রবেশ করেছে দূর থেকে আসা ল্যাম্পপোস্টের আলো। এই রকম পরিবেশে প্রচণ্ড ঠান্ডায় কোনো মানুষেরই সহজে ঘুম ভাঙে না, যদি না তাকে উৎপীড়ন করা হয়। পৌলমীরও সেটাই হচ্ছিল। দীর্ঘক্ষণ ধরে একটা অনাকাঙ্ক্ষিত স্পর্শে তার ঘুমের ব্যাঘাত ঘটছিল। নিদ্রাচ্ছন্ন অবস্থাতেও সে বারবার সেই স্পর্শকে দূরে ঠেলে সরিয়ে দিচ্ছিল। কিন্তু বেশ কয়েকবার এমন হবার পর তার ঘুমটা সত্যিই ভেঙে গেল। তবে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে পৌলমী বুঝতে পারল যে লেপের তলায় সে ছাড়া আরও একজনের অস্তিত্ব আছে। সে স্পষ্ট অনুভব করল একজোড়া হাত উদ্দেশ্যহীন ব্যক্তির মতো তার পোশাকের ভিতরে যত্রতত্র বিচরণ করছে এবং নির্ভীকভাবে তার বুক, পেট, নাভিসহ শরীরের বিভিন্ন স্থানে নির্দ্বিধায় স্পর্শ করছে। ঘুম ভাঙার পরেও সে চোখ বুজে চুপচাপ শুয়েছিল এবং ৭-৫ না ভেবে উপভোগ করছিল সেই উষ্ণ আদর। বহুদিন পর এমন স্পর্শের সান্নিধ্য লাভ করে পৌলমীর শরীরও যেন কেঁপে উঠছিল। কিছুক্ষণ পর সেই হাত দুটোর সাথে একজোড়া নরম ঠোঁটের স্পর্শ অনুভব করে পৌলমী। ধীরে ধীরে ঘর্ষণের মাধ্যমে সেই ঠোঁটজোড়া নিচ থেকে উপরের দিকে অগ্রসর হচ্ছিল। বাইরে প্রচণ্ড ঠান্ডা থাকার সত্ত্বেও ঘরের মধ্যেকার পরিবেশ যেন গরম হয়ে উঠছিল। নরম ঠোঁটের স্পর্শে পৌলমীর শরীর যেন উতলা হয়ে উঠছিল। সেই উষ্ণ স্পর্শ অনুভব করতে করতে অজান্তেই তার মুখ দিয়ে বেরিয়ে এলো, কিন্তু তখনই তার ঘুমের ঘোরটা পুরোপুরিভাবে কেটে গেল এবং সে বুঝতে পারল যে সে ছাড়া আর কোনো দ্বিতীয় ব্যক্তি ঘরের মধ্যে নেই, কারণ 11 তলা ফ্ল্যাটের এই রুমেতে সে একাই থাকে। কথাগুলো মাথায় আসতেই পৌলমী বিছানা থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু সে বুঝতে পারে শরীরের মধ্যে বিচরণ করে চলা সেই অদৃশ্য হাতগুলো তার শরীরের উপর থেকে সরে গিয়ে তার হাতগুলোকে শক্ত করে ধরে রেখেছে। প্রাণপণ চেষ্টা করেও পৌলমী বিছানা ছেড়ে উঠতে পারছে না। ধীরে ধীরে তার শরীরের উপর ঠোঁটের বেগ যেন বাড়তে লাগলো। শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ব্যথা অনুভব করলো পৌলমী। এবার যেন সে আর উপভোগ করতে পারছে না সেই স্পর্শ। এই ঠান্ডার মধ্যেও ধীরে ধীরে তার শরীর ঘামে ভিজে উঠছে এবং অবশেষে বিছানার এক ধারেই সে জ্ঞান হারালো। নমস্কার, আজ আপনাদের শোনাতে চলেছি ভৌতিক কাহিনী অবলম্বনে রচিত গল্প আরমান। আজকের গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য, তাই বাচ্চারা দয়া করে গল্পটি থেকে দূরে থাকবেন। আজকের গল্পে বেশ কিছু তথ্য আছে যা কেবল গল্পের উৎকর্ষতা বাড়ানোর জন্য, তাই শ্রোতাদের কাছে আমাদের অনুরোধ আপনারা কেবল উপভোগের মাধ্যমেই গল্পটি গ্রহণ করবেন। তাই আর দেরি না করে শুরু করছি আজকের গল্প আরমান। স্কুটিটা ক্যাফের বাইরে পার্ক করে ভেতরে ঢুকলো নেহা। ডান দিকের তৃতীয় টেবিলে পৌলমীকে বসে থাকতে দেখে তার সামনের চেয়ারে গিয়ে বসল সে। তারপর হাতে থাকা হেলমেটটা টেবিলের ওপর রেখে বলল, এবার তো বল, কি এমন হয়েছে যেটা ফোনে বলা গেল না? পৌলমী কোনো উত্তর দিল না। তখন নেহা একটু বিরক্ত হয়েই বলল, আরে বাবা, তুই কিছু না বললে আমি বুঝবো কি করে বলতো যে কি হয়েছে? এবার পৌলমী মাথা তুলে নেহার দিকে তাকালো। তারপর টেবিলের উপর তার হাতগুলো ধরে ভয়ার্ত কণ্ঠে বলল,
একটা একটা কথা বলবো, বিশ্বাস করবে? হ্যাঁ রে বাবা, বিশ্বাস করব বলছি তো। কোলের ওপর রাখা রুমালটা দিয়ে কপালের ঘাম মুছে পৌলমী বলল, গতকাল রাতে জানিস তো, যখন আমি ঘুমাচ্ছিলাম তখন হঠাৎ অনুভব করি দুটো হাত আমার শরীরের মধ্যে স্পর্শ করছে। তার কিছুক্ষণ পরে বুঝতে পারি যে শুধু দুটো হাত নয়, তার সাথে একটা ঠোঁটও শরীরের মধ্যে ঘোরাফেরা করছে। প্রথম প্রথম বেশ কিছুক্ষণ সেটা আমি উপভোগ করছিলাম, কিন্তু তারপরে যখন বুঝতে পারি যে ঘরের মধ্যে আমি ছাড়া আর তো কোনো থাকার কথাই নয়, তখন আমি বিছানা ছেড়ে ওঠার চেষ্টা করি, কিন্তু কেউ যেন আমার হাতগুলো বিছানার সাথে শক্ত করে ধরে রেখেছিল। তারপর তারপর আর তেমন কিছু মনে নেই রে। পৌলমীর কথাগুলো শেষ হতেই নেহা হেসে উঠল। তার মানে তার মানে তুই বলতে চাইছিস যে গতকাল রাতে তুই ভূতের সাথে সেক্স করেছিস? আমার মনেই হয়েছিল যে কেউই এগুলো বিশ্বাস করবে না, তাও তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা, তাই তোর সাথে একটু শেয়ার করলাম আর কি। ছাড়, তোর সময় নষ্ট করবার জন্য সরি। আচ্ছা বাবা, আর হাসবো না, এই কান ধরছি। আরে সরি বলছি তো। আচ্ছা এবার বল, কি খাবি? না রে, কিছু খাবো না। আর এমনিতেই তোর অনেক সময় নষ্ট করে দিয়েছি। এখনো রাগ করছিস কেন? আচ্ছা দাঁড়া। এই বলে সামনে থাকা এক ওয়েটারকে ডেকে পৌলমীর প্রিয় কোল্ড কফি অর্ডার দিল নেহা। তারপর বলল, আচ্ছা শোন, দুপুরবেলায় তৈরি থাকিস, হ্যাঁ? একটা জায়গায় নিয়ে যাব। আর এখন তোর ফেভারিট কোল্ড কফিটা খা, খেয়ে মাথাটা ঠান্ডা কর আর বাড়ি যা। আমি তো আছি নাকি, অত চিন্তা করছিস কেন? নেহার আশ্বস্তকর কথাগুলো শুনে পৌলমী হেসে উঠল। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিকের রাস্তাটা ধরে কয়েক মিনিটের হাঁটা পথ অতিক্রম করলেই চোখে পড়বে বেসরকারি নার্সিংহোমটা, যার নাম সঞ্জীবনী। প্রতিদিনই এখানে কোনো না কোনো রোগের বিশেষজ্ঞ ডাক্তার আসেন। মূলত আজ মাসের প্রথম রবিবার হবার কারণে ভিড়টা যেন একটু বেশিই ছিল সঞ্জীবনীর সামনে। রিসেপশনের সামনে রাখা সোফাগুলোতে রীতিমতো ঠেলাঠেলি চলছে বসার জায়গা করে নেবার জন্য। তবে আজ এত ভিড় হবার কারণ একটাই, মাসের প্রথম এবং তৃতীয় রবিবার সঞ্জীবনীতে রোগী দেখতে আসেন নামকরা মনোবিদ ডক্টর পৃথ্বীরাজ সরকার। প্রতি মাসের এই দুটো দিনই উনি কলকাতা আসেন এবং রোগী দেখা হয়ে গেলে রাতের ফ্লাইটেই আবার দিল্লি চলে যান। সে কারণেই নেহা আর এই সুযোগটা ছাড়তে চায়নি। নিজের একমাত্র বান্ধবীর স্বাস্থ্যের অবনতি দেখার পর ক্যাফে থেকে বেরিয়েই সে সঞ্জীবনীতে গিয়ে এই ডাক্তারের কাছে পৌলমীর নাম লেখায় এবং পৌলমীর অনিচ্ছা থাকা সত্ত্বেও এক প্রকার জোর করে তাকে সেখানে নিয়ে যায়। রিসেপশনিস্টের মাথার উপর ঝুলতে থাকা দেওয়াল ঘড়িটায় চোখ পড়তেই পৌলমী নেহাকে বলল, দেখ নেহা, এবার কিন্তু সিরিয়াসলি বলছি, আমার মাথাটা ভীষণ গরম হয়ে যাচ্ছে। তুই কি ইয়ার্কি পেয়েছিস? সেই দুপুর 3টের সময় আমাকে ঘর থেকে তুই তুলে এনেছিস, আর এখন দেখ 5টা বাজতে যায়। 2 ঘন্টা ধরে আমি এখানে দাঁড়িয়ে আছি। আর তোকে তো বললাম, ক্যাফেতে আর যা যা বলেছি সব সত্যি কথাই বলেছি, কিন্তু তাও তুই আমাকে বিশ্বাস করলি না। তোর মনে হলো আমি ক্ষেপে গেছি। পৌলমীর কথা শেষ হবার আগেই রিসেপশনিস্ট মহিলা বলে উঠলেন, নাম্বার 35 পৌলমী সেন। রিসেপশনিস্টের গলায় পৌলমীর নাম শুনে নেহা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর পৌলমীকে নিয়ে ভেতরে গেল। রিসেপশনে থাকা ওই মহিলা ক্লান্ত হলেও ভেতরে ডাক্তারবাবু একই রকম দৃঢ় ও সতেজভাবে চেয়ারে বসে রয়েছেন এবং তার পাশেই দাঁড়িয়ে রয়েছে এক ব্যক্তি। নেহা এবং পৌলমীকে চেয়ারে বসতে দেখে সে তার হাতে থাকা খাতা পেনটা ঠিক করে নিল নতুন রোগীর ডিটেলস লেখার জন্য। এরপর টেবিলের সামনে এসে বসা 2 মহিলাকে এক ঝলক দেখে নিয়ে ডক্টর পৃথ্বীরাজ সরকার বললেন, আপনাদের মধ্যে পৌলমী সেনকে? কাঁধের ব্যাগটা কোলের কাছে টেনে নিয়ে পৌলমী বলল, হ্যাঁ, আমি পৌলমী। আপনার বয়স কত? 25।
প্রেসক্রিপশন প্যাডে নাম এবং বয়সটা নোট করার পর ডক্টর বললেন, বেশ, এবার বলুন কি সমস্যা হচ্ছে। প্রশ্নটা শুনতেই পৌলমীর শরীরটা যেন শিউরে উঠল। গতকাল রাতের সেই হাড় হিম করা দৃশ্যটা যেন তার চোখের সামনে ভেসে উঠল। পৌলমীকে অস্বস্তির মধ্যে পড়তে দেখে ডক্টর সরকার বললেন, আচ্ছা আচ্ছা, আপনাকে আর বলতে হবে না, এই নিন জল খান। এই বলে জল ভর্তি কাঁচের গ্লাসটা পৌলমীর দিকে এগিয়ে দিলেন। তারপর নেহার দিকে তাকিয়ে বললেন, আপনি কিছু জানেন ওনার ব্যাপারে? আসলে আজ সকালে ক্যাফেতে ও আমাকে সমস্ত ব্যাপারটাই বলল। গতকাল রাতে নাকি ও যখন ঘুমাচ্ছিল তখন হঠাৎই নিজের শরীরে দুটো হাতের স্পর্শ অনুভব করে এবং তার কিছুক্ষণ পরেই নাকি একটি ঠোঁটের অস্তিত্ব বুঝতে পারে তার শরীরের মধ্যে। পৌলমীর কথাগুলো নিজের মতো সাজিয়ে ডক্টরকে সবটা বলল নেহা। কথাগুলো শুনে ডক্টর সরকার বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর পৌলমীকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বেশ পৌলমী, আপনি কি চোখের সামনে কোনো মানুষকে মারা যেতে দেখেছেন? না না, এসব তো কোনোদিন দেখিনি। বেশ, আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, ঠিক সময় অনুযায়ী খাবেন। আর হ্যাঁ, অফিস থেকে মোটামুটি 3-4 দিনের ছুটি নিয়ে বাড়িতে রেস্ট নেবেন। আচ্ছা। আর যদি কোনো পুরনো কথা মনে পড়ে তাহলে প্রেসক্রিপশনে দেওয়া নম্বরে ফোন করবেন। ওকে ডক্টর। এই বলে ডক্টরের দেওয়া প্রেসক্রিপশন নিয়ে তারা সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু নার্সিংহোম থেকে বেরোনোর সাথে সাথে পৌলমী নেহার উপর প্রায় ক্ষিপ্ত হয়ে ওঠে। তোর কি মনে হয় বলতো আমি পাগল? আমার মাথায় প্রবলেম আছে? উফ, আমি আবার এসব কখন বললাম? বলিসনি ঠিকই, কিন্তু তোর ব্যবহার দেখে তো সেটাই মনে হচ্ছে। আর তুই আমায় না জিজ্ঞাসা করেই একজন মনোবিদের কাছে নিয়ে চলে এলি। আচ্ছা বাবা, আর কোনো দিনও আনবো না, এবার তো রাগটা কমা। আচ্ছা চল, আজ দুজনে একসাথে ডিনার করে বাড়ি ফিরবো। না রে, আমি বাড়ি যাব। হ্যাঁ চল না, কতদিন পর এরকম একটা সুযোগ এসেছে। কাল থেকে আবার তো সেই অফিস আর ঘর। ও হ্যাঁ, আর তোকে কদিন অফিস যেতে হবে না, বসকে আমি বলে দেবো। তুই বরং পারলে রাতে একটা মেল করে রাখিস। সে না হয় করে দেব। এবার তো চল। আচ্ছা বাবা, যাচ্ছি, চল। রাত 10:30 নাগাদ পৌলমী তার ফ্ল্যাটে পৌঁছালো। কিন্তু ফ্ল্যাটে পৌঁছেই সে দেখল মিসেস ব্যানার্জি তার রুমের দরজার বাইরে দাঁড়িয়ে আছেন এবং জিমি অর্থাৎ তাদের পোষা কুকুরটা খুব চিৎকার করছে। পৌলমীকে আসতে দেখে মিসেস ব্যানার্জি বললেন, কি রে, আজ এত রাত করে বাড়ি ফিরলি যে? কোথাও গিয়েছিলি নাকি? আরে না না, আসলে আজ নেহার সাথে একটু ডিনার করতে গিয়েছিলাম, তাই ফিরতে একটু লেট হয়ে গেল। ও, তা আজ দুপুরে কি তুই মাছ বা মাংস কিনে এনেছিলিস? কই না তো। কেন, কি হয়েছে? আরে দেখ না, একটু আগেই খেয়ে দিয়ে নিচে একটু হাঁটতে গিয়েছিলাম, জিমিও সাথে গিয়েছিল। কিন্তু ওপরে এসে যেই না ঘরে ঢুকতে যাব, অমনি তোর রুমের দরজার সামনে গিয়ে জিমি চেঁচাতে শুরু করে দেয়। 2-3 বার ডাকার পর যখন দেখি যে ও আসছে না, তখন ওর গলার বেলটা ধরে তোর রুমের গেটের সামনে থেকে আনতে যাই। আর ঠিক তখনই আমার নাকে একটা বিশ্রী গন্ধ ভেসে আসে। কিন্তু আজ তো কিছুই কিনে আনিনি। কি জানি তুমি কিসের গন্ধ পেয়েছো? না রে, মনে হলো তাই তোকে বললাম। এরপর মিসেস ব্যানার্জি জিমিকে নিয়ে তার রুমে চলে যায়। পৌলমীও তার ক্লান্ত শরীর নিয়ে রুমে ঢোকে। তবে রুমে ঢোকার সাথে সাথে পৌলমী একটা কাঁচা রক্তের গন্ধ পায়। কিন্তু শরীর ক্লান্ত থাকার ফলে সে সেই গন্ধটাকে উপেক্ষা করেই ঘুমোতে চলে যায়। পৌলমী ঘুমাচ্ছিল। ডক্টর পৃথ্বীরাজ সরকারের প্রেসক্রাইব করা মেডিসিনগুলো খাবার পর সে একটু বেটার ফিল করছিল। তাই বিছানায় শোবার পর কখন যে চোখ জুড়িয়ে এসেছে সে বুঝতেই পারেনি। হঠাৎ কে যেন ঘরের মধ্যে গুনগুন করে গান গাইতে লাগলো এবং সেই সঙ্গে একটা গাঢ় আতরের গন্ধ তার নাকে আসতে লাগলো।
গাঢ় অন্ধকারের মধ্যেও ঘরের ভেতর যেন একটা মায়াবী পরিবেশ গড়ে উঠল। কিন্তু ঘুমন্ত অবস্থাতেও পৌলমীর এক ফোঁটাও অস্বস্তি বোধ হলো না, বরং নিদ্রাচ্ছন্ন অবস্থায় সে বুঝতে পারল যে এই গান এর আগেও সে শুনেছে এবং এই সুগন্ধটাও তার খুব পরিচিত। কিন্তু কোথায় সে এই গান শুনেছে সেটা তার কিছুতেই মনে পড়ছে না। কিছুক্ষণ পর সেই গান থেমে যায় এবং ধীরে ধীরে সেই গন্ধটাও ঘরের মধ্যে মিলিয়ে যায়। আর ঠিক তখনই পৌলমীর স্পর্শ ছাড়াই তার গায়ের উপর থেকে লেপটা আপনা আপনি সরে যায় এবং সেই সঙ্গে পৌলমীর ঘুমটাও ভেঙে যায়। ঘুম ভাঙার সাথে সাথে সে বুঝতে পারে যে তার শরীরের উপর কেউ বসে আছে, আর কাঁচা রক্তের গন্ধটাও যেন আবার তার নাকে আসতে শুরু করেছে। ঘরের মধ্যে কি চলছে সেটা বুঝে উঠবার আগেই পৌলমী অনুভব করল যে গতকাল রাতের মতো আজও একটা হাত তার নাইট ড্রেসের ভেতর প্রবেশ করল। তারপর গোটা শরীরটার মধ্যে পরম আনন্দে বিচরণ করে চলল। কিন্তু পরক্ষণেই সেই হাতের ধারালো নখ বসে গেল পৌলমীর ফর্সা পিঠের নরম চামড়ায়। তারপরই সেই নখ আঘাত করল তার পেটের ঠিক মাঝখানে। সেই আঘাত সহ্য করতে না পেরে প্রাণপণে পৌলমী চিৎকার করতে চাইছে, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। এমনকি সে এটাও বুঝতে পারছে শরীরের মধ্যে নখের আঘাতে যে ক্ষত তৈরি হয়েছে সেখান দিয়ে অনবরত রক্ত বেরোচ্ছে। কিছুক্ষণ পর শরীরের মধ্যে বেশ কয়েকটি স্থানে ক্ষত সৃষ্টি করে সেই হাত সরে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে একটা নরম শীতল জিভ পৌলমীর পিঠে স্থান দখল করে। পৌলমী বুঝতে পারে যে তার পিঠের মধ্যে লেগে থাকা রক্তের ফোঁটাগুলিকে সেই জিভ পরম আশ্লেষে চেটে নিচ্ছে। বেশ কিছুক্ষণ এই পরিস্থিতি চলার পর পৌলমী বুঝতে পারল তার শরীরের উপর থেকে বোঝাটা যেন সরে গেল এবং ধীরে ধীরে ঘরের নিকষ অন্ধকারটাও পাতলা হয়ে এলো। গতকাল রাতে কাঁদতে কাঁদতে কখন সে ঘুমিয়ে পড়েছিল তার মনে নেই। ঘরের মধ্যে এগিয়ে চলা ঘড়ির কাঁটার দিকে চোখ পড়তেই পৌলমী দেখল 1টা বাজতে 15 মিনিট বাকি। এরপর কোনো রকমে বিছানা ছেড়ে উঠে জানলার কাছে গিয়ে দূর আকাশের দিকে তাকাতেই তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। এসব কি হচ্ছে তার সাথে, আর কেনই বা হচ্ছে? প্রতি রাতের ওই যন্ত্রণা, ওই হাড়হিম করা ভয় যে সে আর নিতে পারছে না। প্রায় 2 বছর হলো চাকরি সূত্রে সে কলকাতায় রয়েছে, কিন্তু এর আগে তো কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। ডোরবেলের শব্দ কানে আসতেই পৌলমী গিয়ে দরজাটা খুলল। দরজা খুলতেই সে দেখল একটা চিন্তিত মুখ নিয়ে নেহা দাঁড়িয়ে রয়েছে। পৌলমীকে দেখেই সে বলল, দরজাটা খুলতে কতক্ষণ লাগে? আর কাল থেকে কতবার ফোন করছি, রিসিভ করছিস না কেন? নেহার প্রশ্নে পৌলমী কোনো উত্তর দিল না, বরং তার মুখটা যেন একটু ফ্যাকাশে হয়ে এলো। কিছু একটা আন্দাজ করতে পেরে নেহা বলল, কাল রাতেও কি কিছু হয়েছে নাকি? প্রশ্নটা শুনেই পৌলমী কেঁদে উঠল। তারপর গায়ের উপর থেকে নাইট ড্রেসটা সরাতেই নেহা প্রায় শিউরে উঠল। সে দেখল পৌলমীর সারা পিঠে আঁচড়ের দাগ, এবং সেই দাগ এতটাই গভীর যে গত রাতে সেখান দিয়ে রক্তপাত ঘটেছে তা বুঝতে তার বাকি নেই। নাভির দুপাশে কামড়ের দাগ এখনও স্পষ্ট। এক কথায় বলা চলে কোনো হিংস্র জন্তু যেন পৌলমীর উপর সারা রাত ধরে অত্যাচার করেছে। পৌলমীর ক্ষতবিক্ষত শরীর দেখে নেহার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে সে বলল, তোর সাথে এসব কেন হচ্ছে তার কারণ মনে হয় আমি খুঁজে পেয়েছি, দাঁড়া। এরপর ব্যাগ থেকে ল্যাপটপটা বার করে একটা ছবি সে পৌলমীকে দেখালো। কিন্তু ছবিটা দেখার সাথে সাথে পৌলমী যেন একটু ঘাবড়ে গেল।
এটা তো একটা নিউজ পেপারের ছবি। এটা দেখে আমি কি করব? দেখ, এটা কেন আমি তোকে দেখাচ্ছি সেটা তুই ভালো করেই জানিস, তাই আমার যতদূর মনে হচ্ছে ওই কারণটার জন্যই তোর সাথে এসব ঘটছে। মানে কি কি বলতে চাইছিস তুই? আমি বলতে চাইছি যে আরমান বদলা নিতে এসেছে। কথাটা শোনার সাথে সাথে পৌলমীর শিরদাঁড়া বরাবর একটা শীতল হিমস্রোত বয়ে গেল। থতমত মুখে সে বলল, কিন্তু এটা কি করে হতে পারে? ও তো প্রায় 4 বছর আগে মারা গেছে। সেটা তো আমিও জানি। কাল রাতে ডিনার করে বাড়ি ফেরার পর রাতে কিছুতেই ঘুম আসছিল না জানিস। তখন কেন জানি না মনে হলো তোর সাথে যেটা হচ্ছে সেটা কোনো রোগ বা হ্যালুসিনেশন না, তাই ল্যাপটপেতে ওটা নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করছিলাম। আর তখনই একটা আর্টিকেল পড়ি, 1983 লন্ডনেতে এই সেম ঘটনা অ্যাঞ্জেলিনা নামে একটি মেয়ের সাথে ঘটেছিল। তার যে এক্স বয়ফ্রেন্ড ছিল সে নাকি ওই অ্যাঞ্জেলিনার কারণে আত্মহত্যা করেছিল। আর তারপর থেকে অ্যাঞ্জেলিনার ওপর অত্যাচার শুরু হয়। আর ঠিক তখনই আমার মাথায় আরমানের নামটা উঠে আসে, কারণ আরমানও তো তোর এক্স বয়ফ্রেন্ড ছিল। 1 মিনিট দাঁড়া। হ্যালো, হ্যাঁ গো, আমি বেরিয়ে পড়েছি। তুমি রেডি হয়ে নাও না, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কান থেকে ফোনটা নামিয়েই নেহা বলল, শোন না, বাবা ফোন করেছিল, মায়ের প্রেশারটা আবার কমে গেছে, এক্ষুনি ডাক্তারখানা নিয়ে যেতে হবে। আমি এখন আসছি, হ্যাঁ, সন্ধ্যের মধ্যে চলে আসব। আর তার মাঝে যদি কিছু হয় সঙ্গে সঙ্গে ফোন করবি কিন্তু। এই বলে নেহা ঘর থেকে বেরিয়ে যায়। নেহা চলে যাবার পর ল্যাপটপে খুলে রাখা নিউজ পেপারের ছবিটি পৌলমী ভালো করে দেখতে থাকে, যার ওপর মোটা কালিতে লেখা রয়েছে বেপরোয়া গাড়ির ধাক্কায় এক কলেজ ছাত্রের মৃত্যু। লাইনটা বেশ কয়েকবার পড়ার পর হিন্দি সিনেমার ফ্ল্যাশব্যাকের মতো পৌলমীরও যেন সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। সে না চাইতেও তার মন যেন ঘুরে ফিরে সেই কোঁকড়ানো চুলের শ্যামলা বর্ণের ছেলেটির দিকে অগ্রসর হচ্ছিল, যার নাম ছিল শেখ আরমান হোসেন। প্রথম বর্ষের পরীক্ষায় কলেজের সাথে সাথে সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে কম্পিউটার সায়েন্সে প্রথম স্থান অধিকার করে বেশ নাম করে নেয় ছেলেটি। অপরদিকে সারা জীবন স্কুলেতে প্রথম স্থান অধিকারকারী পৌলমী সেনকে কলেজের মধ্যে দ্বিতীয় স্থান নিয়েই খুশি থাকতে হয়। কিন্তু পৌলমী এই রেজাল্ট মেনে নিতে পারেনি, তাই সমস্ত আড্ডা ও বিনোদন বন্ধ করে দিনরাত এক করে সে গোটা বছর মন দিয়ে পড়াশোনা করে। কিন্তু তারপরেও রেজাল্ট একই আসে, শেখ আরমান হোসেন প্রথম এবং পৌলমী সেন দ্বিতীয়। সারা বছর কষ্ট করার পরেও যখন সে তার মনরূপ ফল পায়নি, তখন সে ঠিক করে আরমানকে প্রেমের জালে ফেলবে, যাতে তার রেজাল্ট খারাপ হয়। এরপর থেকেই আরমান আর পৌলমীর কথাবার্তা শুরু হয়। তারপর কোথা থেকে কি হলো, পৌলমীর ফন্দি কাজ করল, অর্থাৎ আরমান পৌলমীর প্রেমে পড়ল। ধীরে ধীরে তাদের সম্পর্ক আরও গভীর হতে শুরু করলো। এমনকি পরীক্ষার আগের রাতগুলোতে পৌলমী আরমানকে তার রুমে ডাকত, আরমানও পৌলমীর রুমে রাত কাটাত। এভাবেই বেশ কিছু সময় কেটে যায় এবং অবশেষে তৃতীয় বর্ষের পরীক্ষার ফল ঘোষণা করা হয়। পৌলমী সেন প্রথম এবং শেখ আরমান হোসেন দ্বিতীয়। খবরটা পাওয়ার পর পৌলমী আনন্দে আত্মহারা হয়ে ওঠে, কিন্তু তারপর থেকেই শুরু হয় তাচ্ছিল্য আর অপমান। পৌলমী আরমানকে কোনোদিনই ভালোবাসেনি, কিন্তু আরমান পৌলমীকে মন থেকে ভালোবেসেছিল। তাই এই রূপ রেজাল্ট হবার পরও পৌলমীর থেকে সে বেশি খুশি হয়েছিল। তবে আসল ঘটনাটা ঘটেছিল অ্যানুয়াল ফাংশনের দিন রাতে। সকল ছাত্রছাত্রীরা যখন মাঠেতে নাচানাচি করছে, মজা করছে, তখন সেখানে পৌলমীকে না দেখতে পেয়ে আরমান পৌলমীর পিজিতে যায় তাকে ডাকতে।
কিন্তু রুমে ঢোকার সাথে সাথে আরমান দেখে তাদেরই ক্লাসের কৌস্তব নামক ছেলেটির সাথে পৌলমী অন্তরঙ্গ অবস্থায় মেতে উঠেছে। সেটা দেখার সাথে সাথে ক্ষণিকের মধ্যে তার মাথায় ক্ষোভের আগুন জ্বলে ওঠে এবং সেই রাগ থেকেই পকেটে থাকা ফোনটা বের করে সে তাদের বেশ কয়েকটি ছবি তুলে নেয়। কিন্তু সেই মুহূর্তে তারা আরমানকে দেখে ফেলে এবং আরমান সেখান থেকে ছুটে পালায়। সেদিন রাতেই কলেজ থেকে হোস্টেলে ফেরার সময় একটা গাড়ির ধাক্কায় আরমানের মৃত্যু হয়, যার খবরও পরের দিন খবরের কাগজে বেরোয়। কথাগুলো মাথায় আসতেই পৌলমী ভয়েতে প্রায় আঁতকে উঠল। এবার সে বুঝতে পারল যে সেদিন রাতে নাকে আসা ওই আতরের গন্ধ আরমান ব্যবহার করত, আর ওই গানটাও তারই শোনানো। তবে ভয়ের আসল কারণ আর কেউ জানুক বা না জানুক, সে তো জানে যে সেদিন রাতে আরমানকে মেরে ফেলার বুদ্ধিটা তারই ছিল এবং গাড়িতে কৌস্তবের পাশের সিটে সেও বসেছিল। কিন্তু কৌস্তবের বাবা একজন ধনী ব্যবসায়ী হবার কারণে খবরের কাগজে এই খবর বেরোনোর পরেও এই কেসটি তাড়াতাড়ি চাপা পড়ে যায়। সন্ধে 6টা। রাস্তার ধারে একটা ওষুধের দোকান থেকে নেহা তার মায়ের প্রয়োজনীয় ওষুধগুলো কিনছিল। এমন সময় তার ফোনে একটা নোটিফিকেশান ঢুকলো। ফোনটা হাতে নিয়ে নেহা দেখল পৌলমী একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে। ওষুধের দোকানের সামনে থেকে কিছুটা সরে গিয়ে নেহা সেই ভয়েস মেসেজটা প্লে করলো। বোধহয় তুই ঠিকই বলেছিস, আরমান তার প্রতিশোধ নিতেই এসেছে। আমি হয়তো ভুলে গেছিলাম যে আজ না হয় কাল মানুষকে তার কর্মের ফল পেতেই হয়। ছোট থেকে পড়াশোনা করে ভালো ছাত্রী হয়েছে ঠিকই, কিন্তু ভালো মানুষ হতে পারিনি। তাই জীবনে কত কিছুই না হারাতে হলো। কলেজ থেকে বেরোনোর পরেই শুনলাম কৌস্তব একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার কিছু বছর যেতে না যেতেই একটা বিয়েবাড়ি থেকে ফেরার সময় বাবা মাও গত হলেন। এক সময় ভাবতাম আমার ভাগ্যটাই খারাপ, কিন্তু এগুলোর জন্য যে আসলে আমি নিজেই দায়ী সেটা কোনোদিনও বুঝতে পারিনি। তাই আর নয়, অনেক হয়েছে। আজ 6:35 ট্রেনেই আমি ব্যারাকপুর যাচ্ছি। ওখানে গিয়ে প্রথমত আরমানের পরিবারকে সমস্ত সত্যিটা বলবো, তারপর নিজেকে পুলিশের হাতে তুলে দেব। কারণ সেদিন রাতে আরমানকে মারার বুদ্ধিটা আমারই ছিল এবং ওই গাড়িতে কৌস্তবের সাথে আমিও ছিলাম। আর হ্যাঁ, সবশেষে একটা কথাই বলবো যে তোর মতো বন্ধু সত্যিই ভাগ্য করে পাওয়া যায়, কারণ তুই আমাকে ঠিক পথটা দেখিয়ে দিয়েছিস। আমার সঙ্গ কোনোদিন ছাড়িসনি। যাক, অনেক কথা বললাম। আবার যদি ভাগ্য থাকে তাহলে কথা হবে। আর তোর ল্যাপটপটা মিসেস ব্যানার্জির কাছে রেখে এসেছি, নিয়ে নিস। ভয়েস মেসেজটা শুনতে শুনতে নেহার চোখের কোণগুলো চিকচিক করে উঠল। এতদিনে সে জানতে পারল যে তার একমাত্র বান্ধবী একজন খুনি। নিজের স্বার্থসিদ্ধির জন্য সে একটা মানুষকে খুন করেছে। কিন্তু এসব ভাবার পরেও নেহার মনের মধ্যে কোথাও যেন একটা পৌলমীর প্রতি ভালোবাসা রয়েই গেল। কারণ যে মানুষটার সাথে সে এতগুলো দিন কাটিয়েছে, সুখে দুঃখে পাশে পেয়েছে, তাকে কি ক্ষণিকের মধ্যেই ভুলে যাওয়া যায়? আজ আপনারা শুনলেন ভৌতিক কাহিনী অবলম্বনে রচিত গল্প আরমান। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। গল্পে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে মার্জনা করবেন এবং বিভিন্ন ধরনের গল্প শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।